একটি গ্রাম, এক রহস্যময় অভিশাপ আর এক ভয় যা শব্দ হয়ে ফিরে আসে বারবার। রাতের নিস্তব্ধতায় ভেসে আসে এক অজানা শব্দ। কেউ বলে এটা নিছক হাওয়া, আবার কেউ বা বলে ওটা নিশির ডাক। কি ভয় পেয়ে গেলেন? আরে টেনশন নিয়েন না, গল্পটা ভুতুড়ে হলেও রহস্যই ঘেরা, যেখানে প্রতিটি মুহূর্তেই রয়েছে এক অজানা রহস্য। কথা বলছিলাম 2022-এ মুক্তিপ্রাপ্ত নুহাস হুমায়ুনের পরিচালিত হরর অ্যান্থোলজি এই সিরিজের কথা। তো চলুন আর কথা না বাড়িয়ে এই সিরিজের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক জমিদারি পোশাকে ঘোড়ার গাড়ি চেপে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার ঘোড়ার গাড়িটি মাঝ রাস্তায় থেমে যায়। লোকটির নাম ছিল নারায়ণ। নারায়ণ শুনতে পায় একটা গানের সুর ভেসে আসছিল দূরে কোথাও থেকে। ঠিক তখনই তার গাড়ির দরজায় একজন মহিলার ডাক শুনতে পায় সে। দরজায় কে ধাক্কা দিচ্ছিল সেটা দেখার জন্য নারায়ণ দরজা খুলেই ভয়ে ঘাবড়ে বলে ওঠে, বৌঠান। দেখা যায় একটা লাল শাড়ি পরা ঘোমটা দেওয়া বউ, তার নখগুলো ছিল রাক্ষসীর মতো। পরের দিন সকালে গ্রামের বউয়েরা যখন পানি আনতে কলসি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দেখে সেই নারায়ণ বাবুর দেহটা গাছে ঝুলছে। ভয়ে তারা কলসি ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর আমরা দেখতে পাই 6 জন বন্ধু একটা গ্রুপ প্রজেক্ট করে, যেটার নাম ছিল 5 ফেভারিট সিঙ্গার অফ রেকর্ড, যেটাতে রবীন্দ্রনাথের প্রিয় গায়িকা নিশিগন্ধা ভাদুরীর বিষয়ে রিসার্চ করার জন্য তারা সোনামুখী যায়, যেখানে নিশিগন্ধা ভাদুরীর শ্বশুর বাড়ি ছিল। তাদের 6 বন্ধুর মধ্যে অরুণের কথা মতো তারা সোনামুখী যাচ্ছে। পথের ধারে একটা স্টলে চা খাওয়ার জন্য তারা গাড়ি থামায়। হঠাৎ নীল স্টলের মালিককে বলে, দাদা, এখান থেকে সোনামুখী কত দূর? লোকটি বলে, কেন, আবার কে মারা গেছে? এটা শুনে তারা বেশ ঘাবড়ে যায়। এর কারণ জানতে চাইলে দোকানদার কাকু জানায়, সোনামুখী থেকে রোজ কেবল মৃত্যুর খবরই আসে। সেখানে সন্ধ্যা হলে কেউ যায় না, এমনকি ওই গ্রামে কোনো পুজো উৎসবও হয় না। গ্রামটি অভিশপ্ত, যেখানে রোজ নিশি ডাকে। কথাগুলো শুনে তাদের গাড়ির ড্রাইভার আর সেই গ্রামে যায় না। এরপর সেখানে একটা লোক মুখে কাপড় পেঁচিয়ে ভ্যান নিয়ে বসেছিল। নীলেরা সেই ভ্যানে করে সোনামুখী যায়। সেখানে একটা বিশাল পুরনো বাড়ির সামনে যায় তারা। এটাই ছিল নিশিগন্ধার শ্বশুর বাড়ি। তখন পেছন থেকে একটা লোক এসে অরুণকে ডাকে, যে ছিল এই বাড়ির কেয়ারটেকার ভোলাদা। তিতলি ভোলাদাকে বলে, আমরা এখানে এসেছি সেটা কি বাড়ির লোকজন জানে? ভোলাদা তাদের জানায়, এই ভাদুরী বাড়িতে বহু বছর ধরে কোনো লোক থাকে না। ভোলাদা শুধু এসে এই বাড়িতে মোমবাতি জ্বালিয়ে দেয়। নীল বলে, লোক না থাকলে কার ইন্টারভিউ নেব আমরা? কিন্তু রহস্যের ব্যাপার হলো, অরুণ জানতো এই বাড়িতে কোনো লোক থাকে না, আর এই ব্যাপারটা অরুণ বাকিদের কাছ থেকে লুকায়। কিন্তু কেন? ভোলাদার কাছে অরুণ রাতের খাবারের কথা বললে ভোলাদা জানায় তার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু কোনো মেয়ে মানুষ না, ছেলে মানুষ গেলে তবেই সে দরজা খুলবে। সে আরো বলে, এই গ্রামে কেউ সন্ধ্যার পর মেয়েদের ডাকে সাড়া দেয় না। ভোলাদা অরুণদের সেই বাড়ির চাবি বুঝিয়ে দিয়ে বলে, রাতে কেউ বেরোবেন না, আর কেউ যদি ডাকে পেছন ফিরে তাকাবেন না। যাবার পথে তানপুরা দেখিয়ে বলে, ভুলেও এইটা কেউ বাজাবেন না। এরপর সবাই মিলে বাড়ির ভেতরে ঢোকে। গা ছমছমে অন্ধকার একটা বাড়ি, তার মধ্যে আবার ফোনের কোনো নেট নেই পুরো গ্রামে। ঋতু শুরু থেকেই একটু ভীতু, সে অনেক ভয় পাচ্ছিল। কিন্তু মেঘলা ইন্টারেস্টিং কিছু খোঁজার জন্য পুরো বাড়িটি ঘুরে দেখতে যায়। তিতলি হঠাৎ বাড়ির পুরনো ভাঙা মূর্তির সামনে গিয়ে হঠাৎ পুজোর আওয়াজ পায়। পেছন থেকে কেউ ডাকছে সই বলে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না তিতলি। আর পুজোর মুহূর্তটাও নিমিষেই উধাও হয়ে যায়। এরপর অরুণ সবাইকে বলে, এই গ্রামে তার কোনো একটা আত্মীয় থাকে, যে কিনা এই ঘোষাল বাড়ির সম্পর্কে অনেক কিছুই জানে। অরুণ বলে, আমি সেখানে যাব, সকালে ওনার ইন্টারভিউ নিব। এইটা বলে আসার জন্য অরুণ যায় তার আত্মীয়ের বাড়িতে। বাকিরা সবাই যায় রুম খুঁজতে। তিতলি আর মেঘলা একটা রুমে যায়। সেই রুমে ধুলো জড়ানো একটা ড্রেসিং টেবিল দেখে তিতলির মনে হয় সে এই ড্রেসিং টেবিলটা চিনে। ওদিকে অরুণ তার আত্মীয়ের বাড়ির সামনে গিয়ে মা বলে ডাক দেয়। ভেতর থেকে একটা মহিলা দরজা খুলে অরুণকে কাপা স্বরে বলে, তুই কেন এলি এখানে? এটা বলে তাড়াতাড়ি করে অরুণকে ভেতরে নিয়ে যায়। অ্যাকচুয়ালি এটা অরুণের মা, আর এই গ্রামটা অরুণেরই গ্রাম। কিন্তু এই সত্যটাও অরুণ বাকি ফ্রেন্ডদের কাছ থেকে লুকিয়ে যায়। ওদিকে অরুণকে তার মা ভেতরে নিয়ে কাঁদতে কাঁদতে বারবার বলতে
বলছিল তুই কেন এখানে এসেছিস। অরুণ বিরক্ত হয়ে বলে, আমার নিজের এলাকা, আমার নিজের মা, আর আমি কিনা তার সাথে দেখা করতে আসবো না। অরুণের মা বলে, তোর এখানে আসা বারণ, তুই জানিস না এখানে তোর ভীষণ বিপদ। ওদিকে নীল আর তিতলি রাতের খাবার আনতে ভোলাদার বাসায় যাচ্ছিল। তখন নীল তিতলিকে জানায় সে এই প্রজেক্ট শেষ করে উইকিলে যাবে গান শিখতে। এটা শুনে তিতলি যখন নীলকে জড়িয়ে ধরছিল তখন জঙ্গলের মধ্যে থেকে কেউ তাদের ফলো করছিল। নীল যখন একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করে তখন দেখা যায় যে তাদের ফলো করছিল সে সাদা চুলওয়ালা একজন বৃদ্ধ মহিলা। সে দূর থেকে বলছিল, গান গা, গাইলেই তো ও আসবে। হঠাৎ তিতলির মনে হয় পেছন থেকে কেউ তাকে সই বলে ডাকছে, কিন্তু পেছন ফিরে কাউকে দেখতে পায় না। মনের ভুল ভেবে তিতলি ভোলাদার বাসায় যায়। অরুণের মা অরুণকে জানায়, আজও পুরো গ্রাম তোর দাদু আর বাবার মৃত্যুর কথা ভোলেনি। আমরা গল্পের শুরুতেই যে নারায়ণ নামের ব্যক্তিকে মৃত অবস্থায় গাছে ঝুলে থাকতে দেখেছি সে আসলে অরুণীর দাদা ছিল। ওদিকে তিতলি ভোলাদার বাড়ির বাহিরে দাঁড়িয়ে গান গাইলে ভোলাদা বলে, এই গ্রামে গান গাইলে মানুষ মরে। এরপর ভোলাদা তাদের রাতের খাবার দিয়ে সেখান থেকে বিদায় দেয়। অরুণের মা অরুণকে রুমে বসতে বলে খাবার আনতে যায় রান্নাঘরে। অরুণকে বলে, তুই কোথাও যাবি না। কিন্তু অরুণ একটা কাগজে লেখে সকালে ঘোষাল বাড়িতে দেখা করতে। এটা লিখে অরুণ সেখান থেকে চলে যায়। ঘোষাল বাড়িতে বাকি 5 বন্ধু মিলে এই নিশির ব্যাপারে কথা বলছিল। তারা বলে এই নিশি একজন গায়িকা ছিল, পরবর্তীতে ভূত হয়ে যায়। নিশি পেছন থেকে 3 বার কারো চেনা কণ্ঠে ডাকে, কারণ সে সবার কণ্ঠ নকল করতে জানতো, আর পেছন ফিরে তাকালেই তাকে মেরে ফেলতো। এই গ্রামে যে গান করে তাকেই নিশি মেরে ফেলে। সবাই মিলে বসে এইসব কথাবার্তাই বলছিল। অরুণ তার মায়ের কাছ থেকে বেরিয়ে ঘোষাল বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার পেছন থেকে অরুণ বলে ডাকে। অরুণ ভাবে তার মা ডাকছে, তাই জন্য সে বলে, মা তুমি কেন আবার আসলে। এই বলে যেই না পেছনে তাকিয়েছে অমনি দেখে তার পেছনে নিশি দাঁড়িয়ে, লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে, হাতে রাক্ষসের মতো নখ নিয়ে দাঁড়িয়ে আছে। অরুণ তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। ওদিকে মেঘলারা সবাই ঘুমিয়ে গেলেই তিতলির মনে কেমন একটা খটকা লাগে। সে একটা মোমবাতি নিয়ে ভয়ে ভয়ে বাড়ির বাহিরের গেট খুলেই চিৎকার করে ওঠে। দেখে অরুণের লাশ ঝুলছে, গলায় তানপুরার তার পেঁচানো। মুভির সিন নিয়ে যাওয়া হয় কিছু বছর পিছিয়ে, যেদিনটাই নারায়ণকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। নারায়ণের প্রিয় বন্ধু মহেন্দ্র ভীষণ ভয় পাচ্ছিল আর বলছিল নারায়ণকে কেউ মেরে ফেলেছে, নয়তো ও কেন পুরো শরীরে তানপুরার তার পেঁচিয়ে রাখবে। মহেন্দ্র আরো বলে আমাদের সবাইকে মেরে ফেলবে, সেদিন কেউ আমাদের দেখে ফেলেছিল। এসব শুনে সেখানে থাকা মহেন্দ্রের আর একটা বন্ধু কাশি রেগে মহেন্দ্রকে বলে, আমরা কিছু করিনি। মহেন্দ্রের প্রিয় বন্ধু মারা যাওয়ায় মহেন্দ্র কাশিকে বলে, আমি একটু একা থাকতে চাই। এটা বলে পুকুর পাড়ে গাছের নিচে গিয়ে বসে থাকে। ঠিক সেই সময় পেছন থেকে বলে, দাদা ভাই। মহেন্দ্র ভেবেছে তার বোন ডাকছে তাকে। মহেন্দ্র বলে, কেন এসেছিস এখানে, যা এখান থেকে। তখন পেছন থেকে আবার মহেন্দ্রকে ডাকে, মহেন্দ্র ঠাকুরপো। মহেন্দ্র এই ডাক শুনে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। সাথে সাথে মহেন্দ্রকে গলা চেপে মেরে ফেলে নিশি। এদিকে বর্তমানে অরুণের মৃত্যুর খবর পেয়ে অরুণের মা আসে ঘোষাল বাড়িতে। পুলিশও আসে সেখানে। পুলিশ অরুণের বডি নিয়ে যায় আর বলে যায় পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত আপনারা কেউ এই গ্রাম ছেড়ে বা বাড়ি ছেড়ে যেতে পারবেন না। নীল পুলিশকে নিজেদের প্রোটেকশনের জন্য একটা কনস্টেবল পাহারায় রাখতে বলে। পুলিশ তখন একজনকে পাঠাবে বলে সেখান থেকে চলে যায়। অরুণের মা তখন বলে, আমি ছোটবেলা থেকেই অরুণকে নিয়ে এই দিনটার ভয়ে ছিলাম। ভেবেছিলাম ওকে গ্রাম থেকে দূরে রাখলে হয়তো কোনো বিপদ আসবে না, কিন্তু নিশি ওকে গ্রামে ডেকে এনে মেরে ফেললো। তিতলি তখন জিজ্ঞেস করে, নিশি যদি মারে তাহলে সে অরুণকে কেন মারলো। অরুণের মা বলে, ওই 6 বংশের যেই গান করবে তাকেই নিশি মেরে ফেলবে। তখন মুভির সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে দেখানো হয় সেই সময় এই ঘোষাল বাড়ির একমাত্র ছেলে ছিল রাজশেখর। সে খুব ভালো গান গাইতেন আর তার ছিল 6 বন্ধু। মহেন্দ্র বাঁশি বাজাতো, নারায়ণ বাজাতো তানপুরা, কাশি বাজাতো ঢোল, আর দীপঙ্কর বাজাতো ঈশ্বররাজ, আর হিমচন্দ্র বাজাতেন শরৎ, ধীমান বাজাতেন তবলা। জমিদার বাড়িতে রোজ সন্ধ্যায় এই 7 বন্ধু মিলে গানের আসর বসত। এদের মধ্যে নারায়ণ বন্দ্যোপাধ্যায় আর মহেন্দ্র বিশ্বাস ছিল প্রাণের বন্ধু। কিন্তু একদিন এই গ্রামে মরণ শুরু হলো, কিন্তু কেন সেটা কেউ জানে না। এটা বলে অরুণের মা বাড়ি চলে যায়। তিতলির শরীরটা খারাপ লাগলে নীল তাকে নিয়ে রুমে যায়।
যায়। তিতলি রুমে গিয়ে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিল। হঠাৎ দেখে সেখানে থাকা দোলনায় লাল শাড়ি পরে কেউ বসে আছে। তিতলি ভয় পেয়ে নীলকে বলে, ওখানে কেউ আছে। কিন্তু নীল কাউকে দেখতে পায় না। তিতলি কাঁদতে কাঁদতে নীলকে বলে, আমাদের এখানে আসা মোটেও উচিত হয়নি। আমরা না আসলে অরুণের সাথে এমনটা হতো না। সন্ধ্যার কিছুক্ষণ আগে পুলিশ অফিসার একজন কনস্টেবল পাঠায় ঘোষাল বাড়িতে। সেই কনস্টেবল অনেকে জোরে জোরে গান গাইছিল। ভোলাদা সেটা দেখে পুলিশকে জানায়, এই বাড়িতে গান গাওয়া নিষেধ, আর কেউ যদি তোমাকে ডাকে তাহলে পেছন ঘুরে তাকাবে না। এটা বলে ভোলাদা সেখান থেকে চলে যায়। তিতলি যখন রুমে ঘুমাচ্ছিল তখন সেখানে ওই বৃদ্ধা মহিলাটি যায়। মনে মনে বলে, নতুন দিদি তুই ফিরে এলি। ঘুম থেকে জাগা পেয়ে ওই বৃদ্ধাকে দেখে তিতলি ভয়ে কাতরে ওঠে। বৃদ্ধা তিতলিকে একটু তেঁতুল মাখা এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য লুকিয়ে তেঁতুল মাখা নিয়ে এসেছি। বৃদ্ধার কথাবার্তা আর আচরণ দেখে মনে হয় সে তিতলিকে বহু বছর ধরে চেনে। তিতলি তার এরকম ব্যবহার দেখে নীল বলে চিৎকার দেয়। সবাই গিয়ে বৃদ্ধাকে সেখান থেকে বের করে দেয়। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন তিতলি হঠাৎ কারো গানের আওয়াজ শুনতে পায়। সে রুম থেকে বের হয়ে খুঁজতে খুঁজতে দোতলায় যায়। সেখানে একটা রুমের সামনে দাঁড়িয়ে পড়ে তিতলি। সেই রুম থেকে গানের আওয়াজ আসছিল। তিতলি দরজায় কান দিতেই সেই গান বন্ধ হয়ে যায়। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা দিয়ে বাঁচাও বাঁচাও বলে কাঁদতে থাকে। এটা শুনে তিতলি ভয় পেয়ে দৌড়ে তার রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেখানে থাকা ড্রেসিং টেবিলে হঠাৎ কাউকে তিতলি দেখতে পায়। আবার নিমিষেই সেই অভয়বটি উধাও হয়ে যায়। তখনই তিতলির কানে একটা কণ্ঠ ভেসে আসে, ওকে মেরে ফেলো। ওদিকে ঘোষাল বাড়ির গেটে যে পুলিশ পাহারা দিচ্ছিল সে গান গাইতে গাইতে তার বিছানা গোছাচ্ছিল। হঠাৎ তাকে পেছন থেকে বাপি বলে কেউ ডাকে। সে পেছন ফিরে তাকাতেই নিশি তাকে মেরে ফেলে। এরপর মুভির সিন আবারও কিছু বছর পিছিয়ে যায়। নারায়ণ আর মহেন্দ্র মারা যাওয়ায় দীপঙ্কর রুমের দরজা বন্ধ করে ভয়ে কাঁদছিল। দরজায় কাশিটাকে বারবার ডাকছিল, বলে আমরা আছি তো, ভয় পাস না। কিন্তু দীপঙ্কর বলে, আমি জানি মহেন্দ্র আর নারায়ণকে বৌঠানি মেরেছে, আমাকেও মেরে ফেলবে। কিছু পরেই দরজায় একটা ছায়া আসে, সাথে নুপুরের শব্দ। হঠাৎ ডাকে, দীপঙ্কর ঠাকুরপো। দীপঙ্কর বলে, আমার ভুল হয়ে গেছে বৌঠান, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু মুহূর্তেই তার গলায় তানপুরা তার পেঁচিয়ে তাকেও মেরে ফেলে। সিন চলে এসে প্রেজেন্ট ডেতে। তিতলি ঘুমাচ্ছিল, হঠাৎ স্বপ্নে দেখে আয়নাতে একজন দাঁড়িয়ে তাকে বলছে তাকে মেরে ফেলতে। তিতলি ঘুম থেকে চিৎকার করে ওঠে, বলে কেউ আছে এখানে। মেঘলা বলে, কেউ নেই, আমি আছি। মেঘলা বলে, তুই ভোরবেলা অজ্ঞান অবস্থায় এখানে পড়েছিলি, তুই হয়তো অনেক ভয় পেয়েছিস। তিতলি বাকি সবার খোঁজ করলে মেঘলা জানাই, আমাদের প্রোটেকশন করার জন্য যে কনস্টেবল এসেছিল সে মারা গেছে, সবাই সেখানেই আছে। নিচে গ্রামের কিছু লোক এসে বলে ওরা এই গ্রামে আসাতে আবার গ্রামে মরণ এসেছে, ওদের গ্রাম থেকে বের করে দিতে চায়। কিন্তু পুলিশ অফিসার গ্রামের লোকদের গালিগালাজ করে বলে, রিপোর্টে কি লিখবো আমি, ওদেরকে ভূত মেরেছে। যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট আসছে ততদিন ওরা এই গ্রামেই থাকবে, বরং আপনারা ওদের সাহায্য করুন, আপনাদের বাড়িতে ওদের ঠাঁই দিন। গ্রামের লোক তাদের নিতে রাজি হয় না, উল্টে বলে যে ওদের সাহায্য করবে নিশি তাকেই মেরে ফেলবে, তাই তারা কেউ তাদের সাহায্য করবে না। সাথে গ্রামবাসীরা ভোলাদাকেও জানিয়ে দেয়, যদি তোমার বাড়ি থেকে খাবার দিয়ে ওদের সাহায্য করো তাহলে তোমাকেও একঘরে করে রাখবো। এরপর পুলিশ গ্রামের লোকদের বের করে দেয়। তিতলি রুমে গিয়ে বাকি সবাইকে বলে, কাল রাতে উপরের বন্ধ ঘর থেকে গান আর পিয়ানোর আওয়াজ আসছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তিতলি বলে, এই খুনগুলো মানুষ করছে না, নিশি আছে, সেই এগুলো করছে। তিতলির কথা ঋতু বিশ্বাস করলেও বাকিরা করে না। তখন সেখানে ভোলাদা এসে বলে, অরুণ আর কনস্টেবল আমার জন্যই মারা গেছে। সেদিন অরুণ বাবু আমাকে টাকা দিয়ে এই বাড়িতেই থাকার ব্যবস্থা করতে বলেছিল, আমি সেদিন লোভ না করলে আজ এরকমটা হতো না। বাকি সবাই তখন ভোলাদাকে জানাই, এতে আপনার কোনো দোষ নেই, আপনি তো আর জানতেন না যে এখানে এইরকম বিপদ ঘটবে। ভোলাদা জানাই, আমি জানতাম যে এই বাড়িতে থাকলে এই বিপদ হবে, কারণ তার বাবা তাকে বলেছিল এই বাড়িতে নিশি থাকে। তার বাবা নাকি এই বাড়িতেই কেয়ারটেকার ছিল, একদিন সেও নিজের চোখে নিশিকে দেখেছিল। এসব শুনে নীল ওপরে গিয়ে সেই বন্ধ ঘরের তালাটা ভাঙতে থাকে।
ভোলাদা তাকে অনেকবার নিষেধ করে ওই ঘর না খুলতে, এতে করে বিপদ বাড়তে পারে। কিন্তু নীল তার কথা শোনে না, বলে আমি ভূতে বিশ্বাস করি না। নীল দরজা ভেঙে ফেলে ভেতরে ঢোকে, দেখতে পায় ঘরের সবকিছুই ভাঙাচুরো। তিতলি ঢুকেই দেয়ালে লাগানো ছবিটার দিকে লক্ষ্য করে, সেখানে কাপড় দিয়ে ঢাকা একটি জিনিস দেখিয়ে ঋতু জানায় এটা কি পিয়ানো। তিতলি হঠাৎ পিয়ানো না দেখেই দেয়ালের ছবির দিকে তাকিয়ে থেকেই বলতে থাকে, এটা গোমস পিয়ানো, ক্যাপ্টেন হ্যান্ড্রেড থেকে কিনেছিল। সবাই কিছুটা অবাক হয়ে যায়। তিতলি ছবিটির দিকে তাকিয়ে থেকে বলছিল, এটা আমার শাড়ি, কি সুন্দর মানিয়েছে ওকে। নীল তখন তিতলিকে ধরে বলে, তোর শরীরটা হয়তো ভালো নেই, চল রুমে গিয়ে রেস্ট নিবি। সবাই চলে গেলে ঋতু পিয়ানোটা ভালো করে দেখে সেখানে সত্যি গোমস পিয়ানো লেখা ছিল। ইন্টারেস্টিং বিষয় হলো তিতলি পিয়ানোটা না দেখেই কিভাবে এই পিয়ানোর নামটা জানলো। যাই হোক, পরের দিন ভোলাদার সাহায্য নিয়ে নীল রান্না করার জন্য গ্যাস স্টোভ জ্বালানোর চেষ্টা করে। বাইরে থেকে ভোলাদাকে কেউ ডাকলে ভোলাদা বাহিরে যায়। নীল রুমেই ছিল, হঠাৎ দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আর হুট করেই গ্যাস স্টোভ দাউ দাউ করে জ্বলে ওঠে। বাইরে থেকে কোনো একজন মেয়ে বাঁচাও বাঁচাও বলে কাঁদছিল। নীল বেশ ঘাবড়ে যায়। তখনই ভোলাদা মুদি দোকানের জিনিসপত্র নিয়ে চলে আসে, বলে আপনারা কিন্তু ওপরের ঘরটা খুলে ঠিক করলেন না। বাহিরে তিতলি গোসল ছেড়ে উঠানে হাঁটছিল, হঠাৎ কাউকে লক্ষ্য করে তিতলি, দেখে সেই বৃদ্ধা মহিলাটি। তিতলিকে দেখে বলে, পান্না পালা, কাউকে কিছু না বলে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যা, ফিরে আসবি না, তুই পালা। এদিকে অনি তখন একটা রুমে ইনভেস্টিগেশন শুরু করে। তখনই হঠাৎ তার মায়ের কথা মনে হয়। মৃত্যুর আগে অনির্বাণের হাত ধরে ওর মা বলেছিল তার মৃত্যুর পর যেন তার বইগুলো যত্ন করে রাখে। অনি সেই বই এখানে দেখে ভয় পেয়ে যায়। তখন কেউ তাকে ডাকে অনিল বলে, কিন্তু অনি কাউকে দেখতে পায় না। ওদিকে ঋতু সবাইকে বলে আমরা কেউ বাঁচবো না, নিশি বলে কেউ আছে। কিন্তু নীল তখনও বিশ্বাস করে না এসব, তার ধারণা কোনো মানুষই এসব করছে। কিন্তু অনি সেখানে এসে বলে, আমিও কিছু ভুলভাল আওয়াজ শুনছি, তাই আজ থেকে রাতে আমরা সবাই একসাথে ঘুমাবো। রাতে যখন সবাই একসাথে ঘুমায় তখন হঠাৎ আবারও কেউ অনি বলে ডাকে। অনির্বাণের ঘুম ভেঙে গেলে অনি তখন তিতলিকে ডেকে তোলে। দুজনে মিলে ওপরের সেই ঘরটাতে যায়। সিঁড়িতে উঠতেই তাদের পেছন দিয়ে একটা ছায়া চলে যায়। তারা পেছনে তাকিয়ে কিছু দেখতে পায় না। অনি সেখানে গিয়ে পিয়ানোটা বাজাতে থাকে। মুভির সিন কাট করে আবার অতীতে নিয়ে যাওয়া হয়। জমিদার বাড়িতে গুরুদেব রবীন্দ্রনাথ আসে, সবাই তাকে বরণ করে নেয়। একটা গানের কণ্ঠ শুনে রবীন্দ্রনাথ বলে, কে গাইছে এই গান? সেখানে থাকা একজন ব্যক্তি জানায়, আমার মেয়ে গাইছে গুরুদেব। পুরো গান শুনে রবীন্দ্রনাথ বলে, এত অল্প বয়সে এই গান রপ্ত করে ফেলেছে, নাম কি ওর? মেয়েটির বাবা জানায় নিশিগন্ধা। সিন চলে আসে বর্তমানে। অনি সেখানে পিয়ানো বাজাচ্ছিল, হঠাৎ তিতলির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, সই, আমি নিশি। ওদিকে নীল জাগা পেয়ে মেঘলা আর ঋতুকে ডেকে বলে, তিতলি আর অনি নেই। তারা তিতলিদের খুঁজতে ওপরে যায়। অনির্বাণের মধ্যে নিশির আত্মা ঢুকে নিশির কণ্ঠে অনির্বাণ বলে, আমি তোর সই, তুই চিনতে পারছিস না আমায়? আমি নিশি। নীলদের আসার শব্দ শুনে অনি দরজা বন্ধ করে দেয়। তিতলিকে বারবার বলে, আমি নিশি। নীল তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে অনিকে একটা চড় দিয়ে ফেলে দেয়। অনি অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে তিতলি ছাদে দাঁড়িয়েছিল। সেখানে ভোলাদা গিয়ে বলে, জানো দিদি ভাই, আমরা আগে গল্প শুনেছি, সেই 6 জনের মধ্যে একজন নিশির ভয়ে পাগল হয়ে গিয়েছিল। মুভির সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। ধীমান নিশির ভয়ে পাগল হয়ে গলায় দড়ি দিয়ে কুয়োতে ঝাঁপ দিতে চায়। বর্তমানে ভোলাদা তিতলিকে বলে, তাকে কাল রাতে ঘটে যাওয়া ঘটনা নীল বলেছে। অনিদাদা বাবুরও মাথা খারাপ হয়ে গেছে, তোমরা সবাই পালিয়ে যাও। ওদিকে অনির্বাণের জ্ঞান ফিরেছে শুনে তিতলি সেখানে যায়। অনি বলে, আমি দুঃখিত, আমি জানি না কেন রাতে ওই ঘরে গিয়েছিলাম। ঠিক তখনই অনি শুনতে পায় কেউ তাকে ভুতুরে কণ্ঠে বলছে, ওকে চিঠিগুলো দিয়ে দাও। এটা শুনে অনি ভয়ে তিতলির হাত চেপে ধরে, কিন্তু অনি শুধু ওই ডাকি শুনতে পাচ্ছিল। রাতের বেলা অনি তিতলির রুমে গিয়ে বলে, তুই কি তখন কিছু শুনতে পেয়েছিলি? তিতলি বলে, না তো। অনি বলে, আমি আজ রাতে ওই ঘরটাতে যাব। রাতে অনি আর তিতলি ওই ঘরটাতে যায় চিঠিগুলো খোঁজার জন্য। তারা যখন চিঠিগুলো খুঁজছিল তখন সেই বৃদ্ধ মহিলা গিয়ে বলে, ওই পিয়ানোটার নিচে আছে ওই চিঠিগুলো। এটা শুনে অনি গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে একটা বক্সে চিঠিগুলো আছে। চিঠিগুলো দেখে তিতলি অবাক হয়ে যায়, এটা সত্যিই কি তার হাতে লেখা? চিঠিটা পড়তে পড়তেই মুভি ফ্ল্যাশব্যাক করে দেখানো হয়।
চিঠিটা নিশিকে লেখা তার সইয়ের পক্ষ থেকে। নিশির সই কলকাতা থেকে দুটো শাড়ি নিয়ে আসে। এখানে বলে রাখা ভালো, সই বলতে আমরা ফ্রেন্ড বা বান্ধবী বুঝি। যাই হোক, একটা তার জন্য আর একটা নিশির জন্য। নিশির নীল রং পছন্দ ছিল বলে তার সই নিশির জন্য নীল রঙের শাড়ি এনেছিল, আর তারটা ছিল বেগুনি কালার। কিন্তু নিশি দুষ্টামি করে তার শাড়িটাও নিতে চায়। তার কারণ ছিল তার সইকে ওই শাড়িতে নিশির থেকেও বেশি সুন্দর লাগবে। তাদের দুজনের সম্পর্ক খুবই সুন্দর ছিল। এরপর নিশির বিয়ে হয়ে যায় সোনামুখীর ঘোষাল বাড়ির একমাত্র ছেলে রাজশেখরের সাথে। নিশিকে তার সই বলে, কান্না করিস না, আমি দুদিন পর সোনামুখীতে এসে থাকবো তোর সাথে কিছুদিন। এটা শুনে নিশি খুশি হয়ে তার সইকে জড়িয়ে ধরে। দিন চলে আসে বর্তমানে। তিতলি কিছুতেই বিশ্বাস করে না এসব। তিতলি বৃদ্ধা মহিলাটার দোষ দিয়ে বলছে ওই আমাদের সব ভুল দেখাচ্ছে। তখন সেখানে নীল আর মেঘলারা চলে আসে, মহিলাটিকে সেখান থেকে বের করে দেয়। যাবার সময় সেই বৃদ্ধ মহিলাটি আবার সেই কথাটা বলে যায়, পালা পান্না পালা। নীল তখন বেশ রেগে গিয়ে অনির্বাণের সাথে কথা বলে। নীল তিতলিকে জোর করে কথা বললে অনি রেগে যায় নীলের ওপর। ঠিক তখনই অনি দেখে ঋতুর পেছনে লাল শাড়ি পরে নিশি দাঁড়িয়ে আছে। অনি চিৎকার করে ঋতুকে সরতে বলে তাকে নিয়ে নিচে নামতে গেলে অনি সিঁড়ি থেকে পড়ে যায়। সবাই অনির্বাণের কাছে গিয়ে দেখে অনি মারা গেছে। সবাই খুব কষ্ট পেয়ে কাঁদতে থাকে। পরের দিন সকালে আবার পুলিশ আসে সেখানে। ভোলাদা তখন কাঁদে আর বলে, আমি জানতাম এমনটাই হবে, কত করে আপনাদের চলে যেতে বললাম, শুনলেন না। পুলিশ বলে অনির্বাণের বাড়ির লোককে খবর দিতে, কিন্তু তিতলি জানায় আমরাই ওর বাড়ির লোক। পুলিশ অনেকে নিয়ে যায়। তিতলি হঠাৎ ওপরের দিকে তাকালে কিছু একটা লক্ষ্য করে। দৌড়ে ওপরে যায় তিতলি। সেখানে গিয়ে দেখে সেই মেয়েকে যাকে তিতলি প্রায় আয়নার মধ্যে দেখতে পেত। ঠিক তিতলির মতোই চেহারা ছিল। সে একটা ছোট্ট মেয়েকে বলছে, পালা পান্না পালা, জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যা, কাউকে কিছু বলবি না, আর ফিরে আসবি না। এটা দেখে তিতলি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। মুভির সিন কাট করে আবার অতীতের সেই সময় নিয়ে যাওয়া হয়। সেখানে মোহনবাগানের মধ্যে গিয়ে কাশিকে দেখতে থাকে। বলে, কাশি আমাকে ডাকলে কেন, কোথায় তুমি? হঠাৎ পেছন থেকে তাকে ডাকে মোহন ঠাকুরপো বলে। মোহন ভয় পেয়ে পেছনে তাকালেই দেখে একটা কেউ দাঁড়িয়ে আছে চুল ছেড়ে। মোহন ভয়ে দৌড় দেয় আর কাশির লাশের সাথে পা লেগে পড়ে যায়। কাশিকে কেউ মেরে ফেলেছে। তার গলায় তানপুরা তার পেঁচানো ছিল। হঠাৎ মহেন সামনের দিকে তাকিয়ে দেখে একটা আলতা পরা নুপুর পায়ে লাল শাড়ি পরা বউ। সে চিনতে পারে এটা তাদের বৌঠান নিশি। সে ভয়ে দৌড় দিয়ে ঘোষাল বাড়িতে যায়। সেখানে গিয়ে বৌঠান বলে ডাকে। বলে, আমি জানি তুমি ভূত হয়ে সবাইকে মেরে ফেলছো, আমি এই বাড়ি জ্বালিয়ে দেব। তখনই ওই বাড়ির কেয়ারটেকার এসে বলে, এই বাড়ির সবাই তো এক সপ্তাহ আগে চলে গেছে। মহেন বলে, না, বৌঠান যায়নি, ও ভূত হয়ে সবাইকে মারছে। তখন ওই লোকটা বলে, মা ঠাকুরন বেঁচে আছে, আর সে দেখেছে কর্তাবাবুর সঙ্গে তাকে চলে যেতে। এটা শুনে মহেন অবাক হয়ে বলে, বৌঠান বেঁচে আছে? আবার সিন বর্তমানে দেখানো হয়, তিতলি এক জঙ্গলের মধ্যে পান্না পান্না বলে কাউকে ডাকছে। তিতলি বৃদ্ধকে দেখে পান্না বলে জড়িয়ে নেয়। বৃদ্ধটি তিতলিকে নতুন দিদি বলছিল তুমি আমাকে চিনতে পেরেছো? তখন সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, নিশির সই সেই বেগুনি শাড়ি পরেছিল, আর একটা ছোট্ট মেয়ে তাকে এসে দিদি বলে ডাকে। বলে, মা ঠাকুরন তাকে ডাকছে। সই মেয়েটির সাথে যায় নিশির রুমে। নিশির শ্বশুর বাড়ির অনেকেই নিশিকে মা ঠাকুরন বলে। নিশি দেখে তার সই বেগুনি শাড়িটা পরেছে, তাই সে বলে যাবার আগে শাড়িটি দিয়ে যেতে। কলকাতা থেকে ছবি আর্ট করার লোক আসবে, এটা পরে সে ছবি আর্ট করাবে। এরপর নিশি আর তার সই যায় গানের আসরে। সেখানে রবীন্দ্রনাথ উপস্থিত হয়। রাজশেখরকে তার বাবা রবীন্দ্র গুরুর সাথে পরিচয় করিয়ে দেয়। বলে, আমার ছেলে ভীষণ সুন্দর গান জানে। নিশিকেও তার স্ত্রী হিসেবে গুরুকে প্রণাম করতে বলে। রাজশেখর ভালো গান জানে শুনে রবীন্দ্র গুরু বলে, শোনাও দেখি তোমার গান। রাজশেখর তখন একটা রবীন্দ্রসঙ্গীত শুরু করে। কিছু পর গুরুজি তাকে থামিয়ে দিয়ে নিশিকে বলে, তুই গা দেখি এবার। এতে করে রাজশেখর আর তার বন্ধু বেশ অবাক হয়। গুরুজি নিশির গান এর আগেও শুনেছে। নিশি তখন খুব ছোট ছিল। গুরুজির কথায় নিশি গান শুরু করে। রাজশেখর প্রথম নিশির গান শুনে
সে বুঝতে পারে তার চেয়েও নিশি ভালো গান গায়। এটা ভেবে মনে মনে বেশ রাগান্বিত হয়। গুরুজি রাজশেখরকে বলে, তোমার কণ্ঠ অনেক সুন্দর, আমার কানে লেগে থাকবে বহুকাল, কিন্তু নিশিমা গান গায় মন দিয়ে, তাই তোমার থেকে নিশি বহু গুণী শিল্পী, ওকে ঘরের বউ বানিয়ে গান থেকে বিরত রেখো না। গুরুজি নিশিকে বলে যায় সে আবার বিজয়ীতে আসবে আর তার গান শুনবে। নিশি অনেক খুশি হয়। পরের দিন নিশি আর সই গল্প করছিল। নিশি বলে তার কর্তা খুব ভালো মানুষ, তাকে রোজ রেওয়াজ করতে বলেছে। তিনি বলেছে এইবার বিজয়াতে বাহিরের কোনো শিল্পী আনবে না। নিশি তার সইকে বলে শুধু তুই আমার সাথে থাকবি, কিন্তু সই জানাই বাবা পড়ার জন্য আমাকে কলকাতায় পাঠাবে, হয়তো এবার আসতে পারবো না। এটা শুনে নিশি বেশ রাগ করে। তখন ছোট পান্না তেঁতুল মাখা নিয়ে এসে তার নতুন দিদিকে দেয়। এতে নিশি তাকে বেশ বকা দেয়। সইয়ের থেকে তেঁতুল নিতে তার পেছনে দৌড়ায়। সিন চলে আসে বর্তমানে। সেই বৃদ্ধা মহিলা আর তিতলি এইসব গল্পই করছিল। সেই ছোট পান্নাটা হলো এই বৃদ্ধ মহিলা, আর তিতলি হলো তার নতুন দিদি, মানে নিশির সই। বৃদ্ধা মহিলা অর্থাৎ পান্না বলে, নতুন দিদি তোমার সেবার দুর্গাপুজোর কথা মনে আছে? তিতলি বলে হ্যাঁ মনে আছে। ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় সেবার দুর্গাপুজো। নিশি আর সই রং খেলছিল। হঠাৎ গুরুজির চিঠি আসে, সে এবার বিজয়াতে আসতে পারবে না। চিঠির সাথে নিশির জন্য একটা তানপুরাও পাঠাই গুরুজি। গুরুজি না আসায় নিশি কান্নাকাটি করছিল। গুরুজির চিঠিতে এটাও বলেছিল নিশি তার সবচেয়ে প্রিয় গায়িকা। গুরুজির কথায় আর সইয়ের জোর করাতে নিশি সেই তানপুরা নিয়ে সিঁড়িতে বসে গান করছিল। সই তখন দোতলা থেকে জানালা দিয়ে নিশির গান শুনছিল। হঠাৎ গান থেমে যায়। সই তখন জানালা দিয়ে কি একটা যেন দেখে ভয়ে কাতরে ওঠে। তখন পান্না সেখানে এসে নতুন দিদি বলে ডাকে। সই তখন পান্নাকে বলছিল তুই পালা, আর ফিরবি না, যেটা এই বৃদ্ধ মহিলা অর্থাৎ পান্না তিতলিকে বারবার বলতো, যেন তার আগের জন্মটা মনে পড়ে। বর্তমানে বৃদ্ধা মহিলা অর্থাৎ পান্না তিতলিকে বলে এই কুয়োর সামনে দাঁড়িয়েই তারা দুজন বলছিল ঘোষাল বাড়ি পুড়িয়ে দেবে। ওদিকে তিতলিকে খুঁজে না পেয়ে নীলেরা পুলিশ নিয়ে জঙ্গলের দিকে খুঁজতে আসে। এক সময় তাদের পেয়ে যায়। এরপর সেখান থেকে তিতলিকে নিয়ে এসে পুলিশ তাদের বলে ওই বুড়িটা তাকে জোর করে নিয়ে গিয়েছিল কিনা। তিতলি কিছু না বলে চুপ করে থাকে। পুলিশ বলে আপনাদের সেফটির জন্য এখনই এই বাড়ি থেকে বের করতে হবে, কিন্তু তিতলি জানায় কেউ কোথাও যাবে না। তিতলি এবার তার বন্ধুদের জানায় কেউ কোনো প্রশ্ন না করে একটা সাহায্য করতে পারবি আমাকে? তিতলি বলে এই বাড়িতে কাল একটা বিজয়া সম্মেলন করবে, আর সেখানে একজনকে নিয়ে আসতেই হবে। তখন ঘোষাল বাড়ির বাহিরে একটা গাড়ি এসে থামে, আর সেখান থেকে একটা ছেলে বের হয়। মূলত তাকে পেছন থেকেই দেখানো হয়। আর এর মধ্যে দিয়েই এই নিশির ডাক সিরিজের প্রথম অংশ শেষ হয়। আপনাদের নিশ্চয়ই আমার মতোই পরবর্তী পার্ট দেখার জন্য আগ্রহ হচ্ছে। অবশ্যই পরবর্তী পার্ট আসার সাথে সাথেই আমিও আপনাদের জন্য এক্সপ্লেন নিয়ে হাজির হয়ে যাব। এই অবধি সবাই ভালো থাকবেন আর এক্সপ্লেন অফ মুভির সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।